আচ্ছা, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তো আগের কোড যা আছে সব বন্ধ করে নেই, আপনাদের ফাইলে চলে যাই, দেখি লাস্ট ক্লাসে কি কোড করেছিলাম। বললেন মেরিট টু স্ট্রিং নাম্বার এগুলার ডিফল্ট কিছু ফাংশন দেখেছিলাম। এখন সিলেবাসে চলে যাই। টাইপ কনস্ট্যান্ট কমেন্ট ইউজেস কোড, তো এগুলো তো শেষ করেছি। অ্যারে প্রবলেমও শেষ করেছি যতদূর মনে করো। র্যান্ডম পাসওয়ার্ড কত ক্লাসে দেখেছি, স্ট্রিং পর্যন্ত শেষ করেছি, তাই না? ফাংশন, ইউজার ডিফাইন আর বিল্ট ইন ফাংশন আমরা অলরেডি ইউজ করে ফেলেছি অনেকগুলো। নাম্বারের যে ফাংশন গুলা সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে পিএইচপির সাথে অলরেডি তৈরি করা আছে। স্ট্রিং এর ফাংশনও গত ক্লাসে কিছু করেছি, তাই না? সেগুলা ফাংশন কি আমি তৈরি করেছি? না, পিএইচপি তৈরি করেছে, তাই না? তো এই ফাংশন যেগুলো আমি তৈরি করিনি, পিএইচপি তৈরি করেছে, সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো মূল টপিক যেটা সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন কিভাবে তৈরি করা যায়, এটা আজকে ক্লাসে শুরু করি, হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে ডি11 এর লেসন 1। এটা অনেক বড় লেসন হবে। এর নাম হচ্ছে ফাংশনস ডট পিএইচপি। এখানে আমরা শিখবো যে কিভাবে ফাংশন কাজে লাগানো যায়, হুম। তো প্রথমে আমার পিএইচপি কোড করা লাগবে, তাই না? তাহলে আমি পিএইচপি কোড নিয়ে আসি, এই যে পিএইচপি ব্লকটুকু নিয়ে আসলাম। এখন এখানে আমি ফাংশন তৈরি করবো। ফাংশন তৈরি করার নিয়মটা একটু দেখেন। আপনারা হয়তো জাভাস্ক্রিপ্টে করেছেন, মোটামুটি সেমই। প্রথমে কিওয়ার্ড লিখতে হয় ফাংশন, FUNCTION। তারপর ফাংশন একটা নাম দিতে হয়, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আহ আমি ধরেন দিয়ে দিলাম মাই ফাংক লিখে দিলাম। তারপর হচ্ছে প্যারেন্থেসিস দিতে হবে, বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন বা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিতে হবে। আর ফাংশনের কাজটা কি? ফাংশনের কাজ হচ্ছে অনেকগুলা কোড একটা নির্দিষ্ট কাজের জন্য রান করবে। যখন একই টাইপের কোড আপনার বারবার রিপিট করা লাগতেছে, 8 লাইন 10 লাইন কোড বারবার একই কাজ করা লাগতেছে, ওই কোডটুকে আপনি ফাংশনের ভিতরে রেখে দিবেন। তাহলে কি হবে, ফাংশনের নাম ধরে কল করবেন, ওই কোডটুকু ওইখানে কাজ করে ফেলবে। বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আচ্ছা, তো আপাতত আমি 10 20 লাইন কোড বাদ দিই, প্লেন কোডই লিখি। এখানে ফাংশন বললাম হচ্ছে ইকো করো কি, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে ফাংশনকে একটা কাজ দিয়েছি। তো এই কোডটা যদি রান করি এখন কিছু আসবে না, কেন আসবে না? কারণ ফাংশন তৈরি করছি, ব্যবহার করি নাই। ঠিক যেরকম ভেরিয়েবলের মধ্যে আপনি মান অ্যাসাইন করলেন, ভেরিয়েবল কোথাও কল করলেন না, ভেরিয়েবলের মান দেখা যাবে? দেখা যাবে না, তাই না? ঠিক তেমনি ফাংশনের ক্ষেত্রে সেম জিনিস। আপনার ফাংশন মাত্র তৈরি করেছেন, তৈরি করার পর ফাংশন যদি নিচে কোথাও কল না করেন, এই ফাংশনকে আর দেখা যাবে না। তো ফাংশন কল করার নিয়ম কি? কিছুই না, ফাংশনের নাম লিখবেন, তারপরে যে প্যারেন্থেসিস সাইনটা দিয়ে দিবেন, এতেই ফাংশন কল করা হয়ে যাবে।
এবার আসেন এই ফাইলের কোডটা রান করি। আশা করি আমার জ্যাম চালু আছে। এই যে ফাংশন চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এইভাবে র পিএইচপি তে ফাংশন তৈরি করে। এখন যেটা চাচ্ছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা তো ডিফল্ট থেকে গেল। এই ভ্যালুটা আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করব। ফাংশন থাকবে সেমই। ফাংশনটা যখন কল করব, এই হ্যালো ওয়ার্ল্ড এর মেসেজ আমি বাহির থেকে কন্ট্রোল করব। তাহলে সেই জন্য যেটা করতে হবে, আর্গুমেন্ট আর প্যারামিটার চিনতে হবে। প্যারামিটার কি? ফাংশন ডিফাইন করার সময় এই যে প্যারেনথেসিস এর মাঝখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, এটাই হচ্ছে প্যারামিটার। তো মনে করেন এখানে একটা ভেরিয়েবল দিলাম এমএসজি। এই প্যারামিটারের কাজ কি? এই প্যারামিটার হচ্ছে ভেরিয়েবলের মতো অ্যাটিটিউড করে। এই প্যারামিটার আপনার ফাংশনের যে ব্লকের ভিতরে, যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে অনায়াসে ইউজ করে দিতে পারেন। তাহলে এই ভেরিয়েবলের ভিতরে তো কোনো মান অ্যাসাইন করি নাই, তাহলে কিভাবে পাবে? ফাংশনটা যখন কল করবেন তখন আপনাকে বলে দিতে হবে যে কি মান অ্যাসাইন করতে চাচ্ছেন। আপনি হ্যালো ওয়ার্ল্ড অ্যাসাইন করতে চাচ্ছেন, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড এটা একটাই স্ট্রিং, তাই না? এটা যাবে কার মধ্যে? এই মেসেজের মধ্যে। এই মেসেজটা 3 নাম্বার লাইনে এসে প্রিন্ট হবে। দেখি কাজ করে কিনা। এখন এতে লাভটা কি? আমি প্যারামিটার নিলাম, আর্গুমেন্ট পাস করলাম, আর্গুমেন্ট হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই আর্গুমেন্ট দিয়ে প্যারামিটারে বসে সেই প্যারামিটারটা আমি ফাংশনের ব্লকের মধ্যে ব্যবহার করলাম। লাভ কি? লাভ হচ্ছে একই ফাংশন বারবার ইউজ করা যাবে, এবং এখানে আমি ডিফারেন্ট মান দিতে পারবো, হ্যাঁ। মানে এখানে ফাংশনের নাম কি? মাই ফাংশন। এটার ভিতরে আমি আর্গুমেন্ট হিসেবে মেসেজ পাস করলাম কি? হ্যালো পিএইচপি। কারণ আমরা একই ফাংশন আমি বারবার ইউজ করতেছি, কিন্তু আমি সেই ফাংশনের ভেতরে যে ডাটা আমি বাহির থেকে পরিবর্তন করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। এভাবে ফাংশন ডাটা চেঞ্জ হয়। এইবার আসেন, প্যারামিটার তো আমি এখানে কয়টা ডিক্লেয়ার করেছি? একটা মাত্র প্যারামিটার আমি এখানে ডিক্লেয়ার করেছি। আমি চাচ্ছি আরো অনেকগুলো প্যারামিটার ডিক্লেয়ার করতে। তো অনেকগুলো বাদ দেন, আপাতত দুইটা প্যারামিটার কিভাবে ডিক্লেয়ার করবো দেখি। এই প্রথম প্যারামিটার নাম হচ্ছে মেসেজ, এমএসজি দিয়েছি, তাই না? এর শেষ হলে যদি আরেকটা প্যারামিটার থাকে তাহলে এখানে কমা দিয়ে দিবেন। কমা দিয়ে আমি আরেকটা প্যারামিটার দিলাম। এখানে ভেরিয়েবল দিয়ে নাম কি দিলাম? নেমই দিয়ে দিলাম, NAME। ওকে। তাহলে এটা দেখেন, গ্রে কালার হয়ে আছে কেন? কারণ এই নেম নামে প্যারামিটারটা আমি প্যারেন্থেসিস এর মধ্যে ইউজ করেছি ফাংশন ডিফাইন করার সময়। কিন্তু ফাংশনটা যখন আমি ভেতরে কাজ করেছি, তখন এই নেম নামে প্যারামিটারটা ফাংশন ডিফাইন করার সময়, মানে তৈরি করার সময়, ব্যবহার করার সময়, ফাংশনের কোড রানিং এর সময় বা ফাংশনের ব্লকের ভিতরে ব্যবহার করি নাই। তাহলে কিভাবে ব্যবহার করতে পারি? উম, আমি এখানে ইয়া দিয়ে দিই, মেসেজ ডট একটা স্পেস দিয়ে নেম দিয়ে দিলাম। এখানে ডট মানে কি? কনকেটেনেশন বা যুক্ত করা, পাশাপাশি রাখা, তাই না? তাহলে এই যে মেসেজ স্পেস নেম, কারণ আমি এখানে মেসেজ দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, নেম তো দেই নাই। এই অবস্থায় যদি কোডটা রান করি তাহলে আমাকে অবশ্যই এরর দিবে। এরর দিচ্ছে, ফ্যাটাল এরর। না, একটা দিয়েছে আরেকটা দিনে কেমনে হবে? তাহলে আমার দুইটা ভ্যালুই দিতে হবে। তাহলে আমি এখানে কাজ করি, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এখানে হ্যালো দিয়ে দিই। দ্বিতীয় প্যারামিটার যে কমা দিয়ে জন দিয়ে দিলাম। তাহলে এখানে প্রথমটা হ্যালোজন আসবে। এই যে হ্যালোজন আসছে। দ্বিতীয়টা এরর দিয়েছে কারণ আমি প্রথম প্যারামিটার দিচ্ছি হ্যালো পিএইচপি, দ্বিতীয়টা দিয়ে নাই। তো আমি এখানে হ্যালোর জায়গায় প্যারামিটার দিয়ে দিলাম হাই, আর দ্বিতীয় প্যারামিটার দিয়ে দিলাম মনে করেন পিএইচপি দিয়ে দিলাম।
হ্যালো জন, এরপরে কি আসছে? হাই পিএইচপি আসছে, দেখছেন? আচ্ছা, তাহলে আবার খেয়াল করে দেখেন কি হচ্ছে। ফাংশন আবার একটাই, এখানে মেসেজ আমি চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। আর এই যে ঝাপসা করে মেসেজ আসতেছে, নেম আসতেছে, এটা আমার এক্সটেনশনের জন্য আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি করতে পারি? এরপরে যেটা করতে পারি আমি, সরি, মনে করেন আমি একটা ফাংশন কল করেই ফেললাম, যেখানে হচ্ছে কি কোনো প্যারামিটার পাস করিনি, হ্যাঁ। কোনো প্যারামিটার পাস করলাম, তাহলে এখানে ইররটা দিবে মাস্ট। ইরর বুঝেছি। আর আমি চাচ্ছি এটা কি, যদি কোনো প্যারামিটার পাস না করে, এই যে এইখানে এই যে ফাংশন ডিফাইন করার সময় আমি বলে দিব বাই ডিফল্ট এখানে একটা মেসেজ থাকবে। সেই মেসেজটাই এখানে যখন কোনো প্যারামিটার পাস না করবো, তখন সেই ভ্যালুটা দেখাবে। যেমন মেসেজ দিয়ে দিলাম, মেসেজের মধ্যে দিয়ে দিলাম মনে করেন আসসালামু আলাইকুম। তাহলে দেখেন, প্রথম ভ্যালুটা কি লিখছে? আসসালামু আলাইকুম। এখানে ভ্যালুতে কিছু পাস করিনি, তাহলে কি হবে? এই মেসেজের মধ্যে বাই ডিফল্ট আসসালামু আলাইকুম যেটা আছে সেটা বসবে। আগের বার ক্ষেত্রে কিন্তু হ্যালো বসতো, এই ক্ষেত্রে মেসেজে এবার কিন্তু হাই বসতো। এই যে 6 নম্বর লাইনে যখন ফাংশনটা কল হয়েছে, তখন কিন্তু নেমের ভিতরে জন বসতো, এখানে নেমের ভিতরে পিএইচপি হতো। এখানে হ্যালো, এই মেসেজও দিই নেই, আবার কি নেমও দেই নেই। তাহলে আসলে একটা নেম দিই, আসসালামু আলাইকুম, মনে করেন সেলিম ভাই দিয়ে দিলাম। ঠিক আছে, সেলিম ভাই হয়ে গেছে, সেলিম ভাই। ওকে, তাহলে ব্যাপারটা কি, এইখানে যেটা আমি দিয়েছি, কেউ যদি কোনো ভ্যালু না পাস করে, এই ডিফল্ট ভ্যালুটা কাজ করবে, দেখেন। তাহলে এখানে আসসালামু আলাইকুম সেলিম ভাই কিভাবে আসলো? কারণ হচ্ছে গিয়ে এখানে ডিফল্ট ভ্যালু, যে মেসেজের মধ্যে ডিফল্ট ভ্যালু আছে আসসালামু আলাইকুম, আর নেমের মধ্যে ডিফল্ট ভ্যালু আছে কে? সেলিম ভাই। যখন কিছু পাস না করেন, তখন এইটা রান হবে। এখন আপনারা আমাকে বলেন, আমি আরেকটা দিই, মাই ফাং, এর ভিতরে শুধু হাই পাস করেছি, দ্বিতীয় ভ্যালুটা পাস করিনি। তাহলে এই 12 নম্বর লাইনের জন্য মাই ফাংশন কি মেসেজটা দিবে, ইকো করবে? হাই সেলিম ভাই। হাই সেলিম ভাই, তাই না? এই তো বুঝতে পেরেছেন। এটা রিলোড দেই, হাই সেলিম ভাই। আচ্ছা, এরপরে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এইখানে দেখেন আমি কি করেছি, কাজটা করে দিয়েছি কিন্তু ইকো করেছি। তাহলে ফাংশন কি করছে, নিজের ভেতরে নিজ দায়িত্বে প্রিন্ট করতেছে, মেসেজটা দেখায় দিচ্ছি ইউজারকে। এরকম প্রায় প্রয়োজন হবে, ফাংশন যে কাজটা করে ওটা আমি ইউজারকে দেখাবো না, ভেতরে রাখবো, ওইটা নিয়ে পরে অন্য কাজ করে ফাইনাল রেজাল্ট ইউজারকে দেখাবো, এরকম প্রায় লাগতে পারে। হ্যাঁ, যে ফাংশন দিয়ে রেজাল্টটা দিবে ওইটা ইকো হবে না, ওইটার উপর আরো কিছু কাজ টাজ করে এরপরে আমি ইকো করে দেবো। হ্যাঁ, এরকম প্রায় লাগতে পারে। এর জন্য আহ, একটা কিওয়ার্ড ইউজ হয় ইকোর বদলে, সেটা হচ্ছে রিটার্ন। RETUR। রিটার্ন দিলে কি হবে? রিটার্ন দিলে হচ্ছে কি, এই ফাংশনটা এই মেসেজটা যে রিটার্ন করবে, এটা আর প্রিন্ট হবে না। এটা আপনি যখন এখানে দেন কিচ্ছু নাই, কিন্তু আমার দরকার প্রিন্ট করা।
তখন আমি কি করব, এই যে নিচে মাই ফাংশন লিখেছি এর আগে আমি ইকো করে দিই। প্রত্যেকটি মাই ফাংশনের আগে আমি ইকো করে, এই আসে না কেন আপনার মনে আসলো, অল্টার দিকে কাজ করে না কেন, তোর উইন্ডোতে ঠিক দিচ্ছি তো, কিবোর্ডের দিকে তাকাইও নাই, তাও তো কাজ করে না। মাল্টিপল জায়গায় কাজটা যদি লাগে, তাহলে এটা হচ্ছে কি আপনার অল্টার দিয়ে, হ্যাঁ, কিবোর্ডের অল্ট ধরে দুই জায়গায় কাজটা নেওয়া যায় এইচটিএমএল এর সুন্দর মতো। পিএইচপি তে হয়তো আমার পিছিতে ঝামেলা করতেছে না। ওকে, হ্যাঁ যেহেতু ঝামেলা করতেছে আর কি করা, একটা করে এতক্ষণে হয়েও যেত। তো আগে আমার কিবোর্ড কাজ করে না, বিপদ তো। একটু আগে তো কাজ করছে। হ্যাঁ। ইকো সবকটা ফাংশনের আগে এখন আবার ইকো করে দিতে হবে, কারণ ফাংশনের ভিতরে কিচ্ছু ইকো হচ্ছে না, জাস্ট ডাটাটা আসতেছে ভেতরে থাকতেছে। আমি ইউজারকে যে এই ভেতরের ডাটাটা এটা আমি প্রকাশ করতে যাচ্ছি, তখনই আমার কি প্রয়োজন হবে, ইকো ফাংশনটা প্রয়োজন হবে, সেখানে ইকো বলে দিলাম। এখন যদি আমি জিনিসটা রান করি সবকিছু আবার আগের মতো চলে আসবে। তো রিটার্নের আরেকটা কাজ আছে, রিটার্ন দিলে তো সে শুধু ভেতরে রিটার্ন করে দিল, ইকো বা প্রিন্ট করবে না। আরেকটা কাজ হচ্ছে গিয়ে রিটার্ন যখন ফাংশন একটা কোনো ডাটা রিটার্ন হয়ে করে দেয়, ওর পরে যদি ফাংশনে হাজার লাইন কোডও থাকে, কোনো কোডই কাজ করবে না, হ্যাঁ। এই মোটামুটি ফাংশনের কাজ বলা যায়। এটা এতদিন পরে আসলে আচ্ছা, রিটার্ন দেখা যায় ফাংশনের ভিতরে আর কি থাকতে পারে, ইফ এলস লুপ যাই বলেন না কেন সবই ফাংশনের ভিতর থাকতে পারে, হ্যাঁ। হুম, এটা না, রেগুলার এক্সপ্রেশন আছে, রেগুলার এক্সপ্রেশন দেখি চল। ফাংশন আমি আবারও বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। যখন প্রজেক্ট করবো বা যখনই কাজ করবো দেখবেন প্রচুর ফাংশন ইউজ করছি, নিজের তৈরি করা ফাংশনই বেশি কাজে লাগে, পিএইচপির ফাংশন মিলিয়ে নিজের তৈরি করা ফাংশন মিলিয়ে রিয়েল লাইফে কাজ করতে হয়। এটা নতুন ফাইল নেই, সেটার নাম দিয়ে হচ্ছে Day11। এটা হচ্ছে আপনার লিসেন টু এটার নাম হচ্ছে আপনার রেগুলার এক্সপ্রেশন ডট পিএইচপি। এটা ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে বেশি ইউজ হয় রেগুলার এক্সপ্রেশনটা, হ্যাঁ। আপনি একটা তথ্য পাচ্ছেন, সেই তথ্যটা ইউজার আপনাকে একটা তথ্য দিয়েছে, সেই তথ্যটা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে এসেছে কিনা এটা ম্যাচ করতে চাচ্ছেন, এটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের কাজ, হ্যাঁ। তো এই যে আমাদের এখানে অনেকগুলা রেগুলার এক্সপ্রেশন চলে আসছে, প্রচুর, ওরে খোদা। ট্যাব দিয়ে দেন তাইলে হইব, সব আইসা পড়বে একসাথে। ঠিক আছে, তাহলে আসলে একটা একটা করে বুঝি। দেখেন আমার কষ্ট করে আর ফাংশনটার নাম লেখা কি, লাগলো না।
হ্যাঁ, কিন্তু আপনাদের বোঝা নিয়ে হচ্ছে কথা। হ্যাঁ, বুঝায় দেন তাইলেই হইব, আমরা বুঝতে পারবো। ওকে, এইখানে দেখেন আমার মূল ফাংশনটা হচ্ছে, সেটা হচ্ছে প্রেগ ম্যাচ। আরো ফাংশন আছে কিছু, মূল ফাংশনটা মনে রাখেন প্রেগ ম্যাচ। আরো ফাংশন বলতে যেমন প্রেগ ম্যাচ অল আছে, যাই হোক ওগুলো না দেখি, আমরা প্রেগ ম্যাচের মূল জিনিসটাই দেখি। হ্যাঁ, ম্যাচ করব কাকে ম্যাচ করব? এই যে ওয়ার্ল্ড কে ম্যাচ করব, কার মধ্যে ম্যাচ করবো? দেখেন str কি একটা ভেরিয়েবল, তার মানে এটার ভিতরে একটা ডাটা আছে। কই ডাটা আছে? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই ডাটাটা আছে। তার মানে ওয়ার্ল্ড নামে জিনিসটা এটার ভিতরে আছে কিনা, str এর মধ্যে আছে কিনা। এই যে পাশে আবার কমেন্ট করে এই কি দিছে, ওয়ান। হ্যাঁ, ওয়ার্ল্ড নামে জিনিসটা তো আছে, এর জন্য ওয়ান আসছে, তাই না? তার মানে ওয়ান আসছে মানে কি, ট্রু বা সত্য। তাহলে ইফ এলস এর মধ্যে যদি খুঁজেন যে আপনি, ইউজার কিছু লিখছে, ওর মধ্যে গালি খুঁজে লাগতে পারে না যে গালি আছে কিনা। এটা মজা করলাম, যাই হোক। ভালো ওয়ার্ড থাকতে পারে, খারাপ ওয়ার্ড থাকতে পারে, ফিল্টার করা লাগতে পারে না। ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে ইউজার এখানে কিছু লিখলে এই ওয়ার্ড গুলা থাকতে পারবে না। তো আপনি যদি এইভাবে ম্যাচ করেন যে হ্যাঁ ওয়ার্ল্ড নামে ওয়ার্ড আছে কিনা দেখি, তখন যদি দেখে যে না মিলে নেই, তখন কি দিবে? ওয়ান দিবে। আবার এই যে দেখেন প্রেগ ম্যাচে ওয়ার্ল্ড এর ডাব্লিউটা কি ছোট দিয়ে দিচ্ছে, তারপর আবার কি জিরো দিচ্ছে, তার মানে কেস সেন্সিটিভ। কিন্তু আপনি চাচ্ছেন যে না, ডাজন্ট ম্যাটার বড় হাতের দিক ছোট হাতের দিক আমি দেখতে চাচ্ছি না, তখন কি করবেন? প্রেগ ম্যাচের মধ্যে প্যাটার্ন যেটা, সেইখানে ইনভার্টেড কমাটো স্ট্রিং তো ডাবল স্ল্যাশের মধ্যে যেই শব্দটা খুঁজতেছেন সেটা তো লিখতেছেন, পাশে ছোট্ট করে একটা আই দিয়ে দিবেন। আই মানে হচ্ছে কেস ইনসেনসিটিভ। হ্যাঁ, তো এই প্রেগ ম্যাচে এটা যদি ম্যাচ করেন, তাহলে ওয়ার্ল্ড এর ডাব্লিউ বড় হাতের হোক, ছোট হাতের হোক, মিডিয়াম হাতের হোক, যদিও নাই, ডাজন্ট ম্যাটার, আপনার ওয়ার্ল্ড খুঁজে পেয়েছে, এটা হচ্ছে ম্যাটার। এই যে টিক চিহ্ন দিছে, তার মানে স্টার্ট হয়েছে হ্যালো দিয়ে। জিনিসটা কি হ্যালো দিয়ে স্টার্ট হয়েছে? হ্যাঁ, হ্যালো দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে টিক চিহ্ন তো এই যে চোখ, চোখের মতো, এটা কি যেন বলে, যাই হোক। এই যে সাইনটা দেখলে বুঝবেন যে প্রথম যে শুরুটা, ও সেটাকে খুঁজতেছে। তার মানে সে হ্যালো দিয়ে শুরু করে এটা ম্যাচ করতেছে। আবার ডলার সাইন দিয়ে দেখেন শেষ করেছে ওয়ার্ল্ড, তার মানে এটাও ট্রু হওয়ার কথা, কারণ সে শেষ হয়েছে কি দিয়ে? ওয়ার্ল্ড দিয়ে। তো এটা কি সত্য? অবশ্যই সত্য। এই যে এটা অবশ্যই সত্য। কিন্তু আবার দেখেন, এই যে টিক চিহ্ন দিয়ে ওয়ার্ল্ড লিখছে, তার মানে কি ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে? শুরুতে তো মিথ্যা, কারণ এটা হ্যালো দিয়ে শুরু হয়েছে, ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়নি। এর জন্য এটার পাশে কি আসছে? জিরো চলে আসছে। আচ্ছা, এটা একটা রেঞ্জ দিছে, দেখছেন? এই যে একটা থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এ ই আই ও ইউ এগুলো আছে কিনা? আছে না? ই আছে, ও আছে, যাই হোক। এইটা দিয়ে বোঝাচ্ছে ভাওয়েল আছে কিনা। ভাওয়েল আছে বিধায় সে ওয়ান দিচ্ছে। আচ্ছা, এই যে পরেরটা দেখেন, কিন্তু এখানে ছোট, তো নাম ইয়াটা ভুল, আসিফ ভাই। এটা শুধু এ ভাওয়েল ই আই ও বোঝাচ্ছে, ইউ। রেঞ্জ বোঝাচ্ছে, একটা রেঞ্জ বোঝাচ্ছে, এটা জাস্ট ওই রেঞ্জের কিছু থাকলেই হলো। এ মানে নাই, এখানে তাই না? তোমার ওয়ার্ডের একটা নাম্বার, একটা ওয়ার্ড থাকলেই হলো আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন পরেরটা দেখলে বুঝবেন আরো ভালো, এই যে এ থেকে জেড লিখছে, তাই না? এখানে এমন হইতে পারে এম নাই, এম আছে, দেখছেন? এম নাই, এন আছে, এন নাই, পি আছে, পি নাই। কিন্তু এটা ট্রু দিছে, কারণ কি? ও বলছে ছোট হাতের এর থেকে জেড এটা থাকতে হবে। তো ছোট হাতের এর থেকে জেড এর মধ্যে কিছু সংখ্যা আছে না? আছে তো, তাই না? এগুলা এই যে সবই ছোট আছে হাতের আর কি। ইয়ে। হ্যাঁ, এর জন্য এই রেঞ্জের মধ্যে কিছু থাকলেই আপনি এটা সত্য হয়ে যাবে। এটাও রেঞ্জ বোঝাচ্ছে, মানে ভাওয়েল বোঝাচ্ছে। বাই চান্স যদি এখানে কোনো ভাওয়েল না থাকতো, তাহলে ইরোর দিত, ও জিরো দিত। যেহেতু একটা ভাওয়েল পাই গেছে, যে ই একটা পাই গেছে, ও একটা ভাওয়েল, তাই না? এখানে ও একটা ভাওয়েল, এর জন্য ও ওয়ান দিচ্ছে। এটাকে রেঞ্জ বোঝাচ্ছে, যে ওই রেঞ্জের মধ্যে কিছু থাকলে ও ট্রু দিবে। যেমন এই যে ক্যাপ বড় হাতের এর থেকে বড় হাতের জেড দিছে, দেখছেন? তার মানে এইচ আছে না বড় হাতের, ডাব্লিউ আছে না বড় হাতের,
পুরোটা থাকা লাগবে না, ABCDEFGHI যে পুরোটা থাকা লাগবে না, রেঞ্জ দিয়েছে যে বড় হাতে ক্যাপিটাল লেটার আছে নাকি এটা বুঝাচ্ছে। ওই যে ছোট হাতের এ থেকে জেড, এইটা বুঝাচ্ছে যে স্মল লেটারের অক্ষর আছে কিনা, আর এইটা বুঝাচ্ছে যে ভাওয়েল আছে কিনা। এই যে এইখানে দেখেন 0 থেকে 9, এইটা কি বুঝাচ্ছে, নাম্বার আছে কিনা, একটাও নাম্বার আছে এখানে, একটাও নাম্বার নাই, তাই না? এই জন্য এটা কি দিছে, 0 দিছে, তাই না? এআই আবার বুঝানোর জন্য দেখেন ইয়া দিয়ে দিছে। ও মাগরে, আরো উদাহরণ আছে দেখি। 0 থেকে 9, হ্যালো 1 2 3 ওই যে STR এর বদলে কি দিয়ে দিছে, আলাদা একটা স্ট্রিং দিয়ে দিয়েছে। এবং ওই স্ট্রিং এর ভিতরে 1 2 3 আছে না, এই রেঞ্জের সংখ্যা আছে না, এর জন্য এটা 1 দিয়ে দিছে। আচ্ছা, এই প্লাস কি ভুলে গেছি তো। এআই কে জিজ্ঞেস করি, এরকম মনে রাখা যায় বলেন? Right, plus, plus, last sign is quantifier indicates that the presenting element in case character 0 to 9 which matches digit must be one or more times. So when you use plus hello world in regular expression, look for a sequence digit that counts at least one string. হ্যাঁ, কি বুঝাচ্ছে বুঝি না তো। ইংলিশ এক্সপ্রেশন string hello world contains sequence 1 2 3। আচ্ছা, তাহলে আমি আমার কোডটা একটু রান করি, তার কোডটা যতক্ষণে বুঝলাম। সে বলছে সিকোয়েন্স আছে বলে আমার, আচ্ছা কোনটা, 1 2 3 4 5 6 ভাইয়া, 7 যেগুলো 8 বোঝানো হয়েছে 9। এগুলো কমেন্ট করে দেন। তাও করা যায়, কমেন্ট করিনি আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে। 1 3 2। আচ্ছা 1 2 3, এটা 1 আছে কিনা শুরুতে দেখি। শুরুতে 1 আছে তাই না? আচ্ছা। আচ্ছা এইখানে তাহলে 1 3 2 দিয়ে দিই, তাও তো 1 আসে। আমার মনে হয় আসিফ ভাই, আমি একটা কথা বলেছি, আপনি আবার ওখানে যান। আমার হুম, মনে হয় এই প্লাসটা সুন্দর আগে হুম। বসলে তখন ইয়া হইব আর কি। এই প্লাস টাকাইটা সুন্দর আগে দেন, তাহলে ফলস আসবো, এখানে বারবার ট্রু আসতেছে। এটা কখন ফলস আসবে, যখন নাম্বার থাকবে না তখন ফলস আসবে দেখি। এই যে নাম্বার না থাকলে ফলস আসছে, আমি এখানে দিলাম ভাইয়া, 1 ডিজিট গুলো করে দেন তো। আমার মনে হয় এরকম কিছু, মানে যে কোনো একটা সংখ্যা দুইবার করে দেন, 1 দেখেন কি। 1। আচ্ছা, এটা আসছে 1 0 1 3 দিয়ে দিলাম। তাহলে প্লাসের নাম্বার থাকা মাত্রই সে কি দিচ্ছে? ট্রু দিতেছে আর কি। হম। তাহলে লাভটা কি হলো, প্লাস ছাড়া
নাকি ভাইয়া যে সংখ্যার 9টা ডিজিটের বেশি হলে নিবে এরকম কিছুকে বোঝাচ্ছে? আমি যে এটা তো আসিফ আমি আসিফ ভাইকে বলছি যে প্লাসটা আগে দেন, হয়তো বা তখন ফলস আসতে পারে। মিনিং জিরোর ভিন্ন আগে, হয়ে যায় জিরো। তো। প্লাসটা আগে দিলে মিনিং ভিন্ন হয়ে যায়, যে না না, অলরেডি সরি জিরো সরি, দিয়ে এটা না, দিছে। মানে জিরোর আগে। জিরোর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখন দেন। হ্যাঁ। এটা কি হলো তাহলে? এটা তো এটা সাইন হিসেবে ইউজ হচ্ছে, যাই হোক প্লাস ইয়া আসছে, কিন্তু প্লাসটা যে ব্র্যাকেটের রেঞ্জের পরেই দিতে হচ্ছে। উম, ভাইয়া 10টা ডিজিট দিবেন এখানে। এই যে হয়তো এখানে 0 থেকে 9টা বোঝাচ্ছে, বা 9 9টা থেকে প্লাস হইলে কাজ করতে পারে এরকম কিছু, যেখানে ওয়ান। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আপনি নাহলে ইউটিউব ইয়াটাতে জিজ্ঞাসা করেন যে আমি ফলস চাচ্ছি, হ্যাঁ। তাহলে ও বলে দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে লেখেন যে আই ওয়ান্ট ফলস। কি বলছে? প্রেগনেন্ট প্লাস এই যে হ্যালো ওয়ার্ল্ড দিছে, রিটার্ন জিরো, নো ম্যাচ, দিস উইল রিটার্ন ট্রু, ফাংশন চেক ভ্যালু, আর কি কি যে দিছে। উহ, উহ, the function used to perform regular expression match. If checked, if the pattern specified 0 to 9. 0 to 9 that parse rejects matches the single digit 0 and 9. Plus is quantifier, means one or more of the presenting element. So matches one or more. ওই নাম্বার থাকলে সে হচ্ছে কি আমাকে ইয়া দিচ্ছে। কারণ এখানে বলি হোয়াট হ্যাপেন if I will not use the plus sign. If you modify plus sign, here is happen. This will return 1. This will return 0. এখানে এটা থাকা যেই কথা, প্লাস দিলেও সেম কথা, তাই না? আবার এইটা থাকা যেই কথা, প্লাস দিলে সেম কথা, তাই না? Getting the same result. Then what's the difference, তাই না? Let's see.
When both regular expression can return same result contain certain case they have different meaning behavior. এটার মিনিং কি the pattern match any single digit. It will return one if at least one digit found in a string regarding how many digits are present. For example, hello world matches 132 individually. This pattern matches one or more. আচ্ছা আচ্ছা if you return one digit আচ্ছা দুইটা সেম জিনিস হলে আলাদাভাবে কাজ করতেছে বুঝতে পারছেন এই একটা একটা এই যে আপনি যদি এইটা দেন হ্যাঁ 0 to 9 এটা দেন তাহলে সে একবার 1 এর সাথে ম্যাচ করবে একবার 3 এর সাথে ম্যাচ করবে একবার 2 এর সাথে ম্যাচ করবে বুঝতে পারছি আর আপনি যদি জাস্ট প্লাসটা দিয়ে দেন তাহলে রেজাল্ট আপনি একই পাচ্ছেন ঠিক কিন্তু সে এবার ম্যাচ করার সিস্টেমটা পাল্টায় দিছে সেই জন্য তিনটা পরপর একইভাবে সাথে পাওয়া যাচ্ছে একই স্ট্রিং এর মধ্যে এর জন্য সে তিনটা একবারে ম্যাচ করে ফেলবে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি কাজ করবে এই আর কি আর কিছু না বুঝাইতে পারছি তো এখানে জিনিসটা পড়ছেন while both regular expression can return the same result দুইটাই সেম রেজাল্ট দিচ্ছে যেখানে কিছু সার্টেন কেসে হ্যাঁ দে হ্যাভ ডিফারেন্ট মিনিং সেম রেজাল্ট হচ্ছে কিন্তু ডিফারেন্ট মিনিং এবং বিহেভিয়ার এই প্লাস ছাড়া দিলে ও একটা একটা ডিজিট চেক করতেছে ম্যাচ করতেছে আর প্লাস সহ দিলে সে একই সিকোয়েন্সে অনেকগুলো ডিজিট পেলে সেভাবে ম্যাচ করে ফেলতেছে তাহলে আশা করি প্লাসটা বুঝাইতে পারছি তাই না তাহলে কি এটা এটা ট্রু খুব হওয়ার সম্ভাবনা নাই, ফলস হওয়ার? না এটা হচ্ছে কি আপনি যদি এটা প্লাস ছাড়া দেন ও কাজ করবে তখন এইভাবে যে একবার এক ম্যাচ করবে একবার দুই ম্যাচ করবে একবার তিন ম্যাচ করবে একবার চার ম্যাচ করবে এই আর আপনি যদি প্লাস সহ দিয়ে দেন তাহলে ও একটু তাড়াতাড়ি কাজ করবে ও দেখতেছে যে একবারে চারটা সিকোয়েন্স আছে ও তখন চারটা একসাথে ম্যাচ করে বলবে যে হ্যাঁ ট্রু জাস্ট আচ্ছা, ওকে মিনিংটা ওকে। ডিফারেন্স বুঝতে পারছেন জাস্ট মিনিংটা ডিফারেন্ট এটাই বলতেছে ওখানে যে রেজাল্ট সেম আসতেছে যেখানে কিন্তু আপনার কাজ করার স্টাইলটা আলাদা এই যে দুইটা আলাদা ভাবে বুঝাইছে এটার কাজ কি এটার কাজ কি এইটা হচ্ছে যে দেখেন 1 2 3 এর জন্য কি একবার এক ম্যাচ করছে একবার তিন ম্যাচ করছে আর একবার দুই ম্যাচ করছে আর এই 1 2 3 আলাদা আলাদা ম্যাচ না করে একই সাথে পেয়ে গেছে তো একসাথে তিনটা ম্যাচ করে দিচ্ছে রেজাল্ট সেম আসছে ঠিক আছে কিন্তু কাজের ধরনটা আলাদা এর তিনবার কাজ করছে একবারে কাজ করে ফেলছে হুম। আচ্ছা এই যে সেকেন্ড ব্র্যাকেট 4 হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের 4 এটা কি বোঝাচ্ছে এটা হচ্ছে লিমিট বোঝাচ্ছে এই যে দেখেন এখানে কত 0 থেকে 9 টোটাল কয়টা নেবেন চারটা সংখ্যা নেবেন এই যে 1 2 3 4 ট্রু দিচ্ছে আবার একই জিনিস 0 থেকে 9 টোটাল কয়টা চারটা সংখ্যা কিন্তু এখানে সংখ্যা কয়টা করে দিছে তিনটা করে দিছে এর জন্য এটা শূন্য দিছে আগেরটা এক দিয়েছে এটা শূন্য দিয়েছে তার মানে এটা মিলে নাই কারণ এখানে চাইছে চারটা সংখ্যা দিছেন তিনটা সংখ্যা এর জন্য ফলস দিছে আবার এখানে চারটে সংখ্যা চাইছে কিন্তু দিয়ে দিচ্ছেন পাঁচটা সংখ্যা তাহলে চারটে চাইছে পাঁচটা দিচ্ছেন ও তো আরো খুশি হবে তাই না এর জন্য ওয়ান দিয়ে দিছে তো কমা যে দিচ্ছেন হ্যাঁ এটা চারটার পরে আর কিছু অ্যাড করতে চাইলে কমা দিতে পারেন কিন্তু হ্যাঁ এটা তো ফলস হওয়ার কথা, 36 নাম্বার লাইনটা। 36 নম্বর লাইন চাইছেন কয়টা চারটা হ্যাঁ হ্যাঁ, দিছে কয়টা 5টা। আপনি আমার কাছে চাইছেন তো বিশ এটা টাকা একটা আমি ফলস। আপনাকে 40 টাকা দিছি আপনি আর খুশি হবেন না বলেন আপনি চাইছেন আমার কাছে 20 টাকা আমি আপনাকে 40 টাকা দিয়ে দিছি খুশি হবেন না হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ। তো এই চাইছে কম চারটা দিলে কে দিয়ে খুশি দিছে না কয়টা হবে? পাঁচটা আরো বেশি খুশি হয়ে যাবে ও যে হ্যাঁ সত্যি সত্যি তখন আরো বেশি জোরে জোরে বলবে সত্যি তাই না এই হচ্ছে আচ্ছা এটা ঠিক আছে। আপনি হয়তো ইয়া করতেছেন যে চারটা চারটাই হবে পাঁচটা হলে এরর দিবে ওইটা না ঠিক এটা হচ্ছে লিমিট বলতেছে যে কমপক্ষে চারটা কমপক্ষে চারটা আর বেশি হলে সমস্যা নেই আচ্ছা, যদি আমি এটা ফলস করতে চাই তাহলে কি হবে? ওই যে আগেরটা ফলস আর কি, ওই করতে যে একটা সংখ্যা কমাই দিচ্ছে 4 থেকে, যে 34 নম্বরটা। সংখ্যা কমে 34 দিছে নাম্বার কিন্তু উনি লাইন। চারে ওনার কোশ্চেন আমি বুঝছি উনি চারে চারটাই করতে চাচ্ছে তাই না
হুম। মানে চারটার বেশি গেলে ফলস হবে, এটা করতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন হয়েছে এটাই, তাহলে মানে এখন আমি এটা দেখেন এই ফলস মুহূর্তে এক চাইতেছি। আসছে। এই মুহূর্তে এক আসছে না, ফলস করার ওই যে আপনাকে অ্যান্সার একজন দিছে, এখানে চারটার জায়গায় আপনি তিনটা করে দেন, তাহলে ফলস করে দিবে। তাই হ্যাঁ না? হ্যাঁ, এবার বুঝতে চারটার পারছি, জায়গায় তিনটা আচ্ছা ঠিক করে আছে। দেন, তাহলে ফলস করে দিবে। কিন্তু পাঁচটা করলে আবার কি ট্রু করে দিচ্ছে। পাঁচটা করলে কি করে দিচ্ছে, ট্রু করে দিচ্ছে। কিন্তু আপনি মানে আপনি এটা যেটা করতে বলছেন পারেন। 40 টাকা দিলে বেশি লাভ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কম দিলে কেউ নিতে চায় না, কেউ নিবে না, সবাই মনে করেন যে রাগ হয়ে যাবে, ওইটা সেম এটা আর কি। মানে কমা দিয়ে চার দেওয়া যায়, দেখি। এই কোডিং জিরো প্রোগ্রামও আসলো। অনেক লোভী। দেখেন এটা সেম দিচ্ছে, হ্যাঁ। কমা যে দিচ্ছে, কমা দিচ্ছে, কমার কাজ আছে একটা। কমার কাজ হচ্ছে আমি সেকেন্ডে আরেকটা প্যারামিটার দিতে পারি। এআই ওই পর্যন্ত কাজ করেনি মনে হয়, আসলে দেখি। এই যে দিছে। এইটার মানে কি, চার থেকে শুরু করে 1 2 3 4 5 6, হোয়াট ডাজ ইট মিন? কিছু এআই সাজেস্ট করে না। 4 থেকে 6 ডিজিট, কিন্তু এখানে তো অনেক বেশি ডিজিট দিচ্ছে। চলো এটার কাজ দেখি। আর এটার কি মিনিং? 4 আর মোর ডিজিট। এই যে কমা মানে কি, 4 আর মোর ডিজিট। আর এই 4 মানে কি, মিনস 4 ডিজিট। আচ্ছা, এই অ্যাটিটিউড করতেছে এভাবে, মিনস 4 ডিজিট নিবে, বেশি নিলে ও ঝামেলা করতেছে না। কিন্তু আপনি যদি বলতে চান মিনিংফুলি কোডিং করে যে 4 অথবা বেশি ডিজিট, বাই ডিফল্ট তো নিচ্ছেই, তারপরে কমা দেওয়া মানে 4 আর বেশি ডিজিট নিচ্ছে। আর আপনি যদি লিমিট বলে দিতে চান 4 থেকে 6 ডিজিট, হ্যাঁ, তাহলে এই যে 4 থেকে 6 ডিজিট এরকম বলে দিতে পারেন। কিন্তু এটা কেন ওয়ান দিবে, দেখি তো লাস্টেরটা ওয়ান দিচ্ছে। ওয়ান দিচ্ছে। Okay. Why does it return one? Looking for sequence 4 and 6 digit long. Hello world contains 10 digit long that match the expression as if within the 4 and 6 digit. Therefore, Pygmalion section 1. But I don't like more than 6. এখানে একটা জিনিস দিয়ে দিছে, সেটার নাম কি? বি। কিন্তু বি এর ডিটেলস বলবে না।
এই যে হচ্ছে বি, দিস ইজ ওয়ার্ড boundary anchor. It ensures that the match occurs start and end forward. This means that the match digit must not be part of longer than sequence digit. তাহলে কষ্ট করে যেটা করতে চাচ্ছি যে না আমার 5 থেকে 6 নিতেই হবে, তাহলে আমাকে সাথে এইটাও দিতে হবে, ব্যাকস্ল্যাশ বি দিয়ে শুরু করতে হবে, আর এখানে ব্যাকস্ল্যাশ বি দিয়ে শেষ করতে হবে। কোথায় চলে গেছে কার্সর, কেমনে চলে গেছে? তাহলে এটা যদি রান করি, ব্যাকস্ল্যাশ বি দিয়ে যদি শেষ করি, তাহলে এটা যদি রান করি, তাহলে লাস্টেরটা যদি 0 দেয়, তাহলে আমি এখানে 1 থেকে 6 দিয়ে দেখি ম্যাচ করে কিনা। হ্যাঁ, 1 থেকে 6 ম্যাচ করে, 5ও ম্যাচ করবে, হ্যাঁ, 4ও ম্যাচ করবে, 3-এ গেলে এরর দিবে, দেখি 3-এ গেলে এরর দিছে। তাহলে এর একটু এআই খুঁজে বাইর করলাম, যদি আপনার পারফেক্টলি লাগে তাহলে হচ্ছে কি আপনি এই ব্যাকস্ল্যাশ বি দিয়ে দিতে পারবেন, দিতে হবে। আচ্ছা, এখানে 4,6 কি বুঝাইছে? 4 থেকে 6 4 থেকে 6 মানে বুঝলাম না। লিমিটটা 4 সংখ্যা থেকে 6 সংখ্যা। 1 2 3 4 নিবে, 1 2 3 4 5ও নিবে, 1 2 3 4 6ও নিবে। কিন্তু এখন যদি 7টা সংখ্যা হয়ে যায়, মানে 4 থেকে 6-এর বাইরে চলে গেল, তখন ইরর দিবে। আমরা তো মনে তাহলে করেন, শুধু 6 হ্যাঁ দিতে বলেন, পারি। শুধু 6, হ্যাঁ, তাহলে শুধু 5 নিবে না 6। তো, 5 নিবে না তো, তাহলে যে কোডিং করছি, এই যে বিটি মানে দিছি না, শুধু 6 দিলাম, হ্যাঁ। মানে আমি এখন এটা আমি বুঝি এখানে নাই যে ফোরের পর কমা দিয়ে আমরা 6 কেন দিলাম। মনে করেন আপনি একটা আর্ট কম্পিটিশন রাখছেন, যেখানে বাচ্চাদের আর্ট করে আপনার বয়সের রেঞ্জ দিচ্ছেন যে 4 থেকে 6। তার মানে 4 বছরের বাচ্চাও আসতে পারবে, 5 বছরের বাচ্চা আসতে পারবে, 6 বছরের বাচ্চা আসতে পারবে, এই রেঞ্জ, এর বাহিরে কেউ আসতে পারবে না। বুঝাইতে পারছি? এখানে চার ও থেকে ছয় আচ্ছা আচ্ছা। ওইটাই বুঝাচ্ছে। 4,6 মানে কমপক্ষে 4,6 মানে সর্বোচ্চ 6। মানে সর্বনিম্ন 4 আর সর্বোচ্চ 6। সর্বোচ্চ 6, হ্যাঁ, এটা ঠিক। কিন্তু আপনি আপনার মতো রেঞ্জ দিতে পারেন, 5 থেকে 8 দিতে পারেন, যা বলছে ওই রেঞ্জটা দিতে হবে। আর এই রেঞ্জের বাহিরে বড় সংখ্যা অ্যাকসেপ্ট করতেছিল, ওইটা বন্ধ করার জন্য এই বিটাকে দেওয়া, ব্যাকস্ল্যাশ বি শুরু, ব্যাকস্ল্যাশ বি শেষ। আচ্ছা, বি দিয়ে কি বুঝাইছে? ব্ল্যাক স্ল্যাশ বি? ব্যাকস্ল্যাশ বি দিয়ে বুঝাচ্ছে যে ওইটা ছাড়া আর কিছু নেই না। ইজ দ্য ওয়ার্ড, এই যে বাউন্ডারি অ্যাঙ্কর, কি বুঝাচ্ছে? আচ্ছা, বাউন্ডারি বাউন্ডারি, অ্যাঙ্কর মানে মানে বাধা, বাউন্ডারি আর কি। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বাউন্ডারি, এর বাহিরে যাবে না। ঠিক আছে, অনেক কিছু শিখছি, এইটুকুই দেখেন আচ্ছা এনাফ। আসিফ ভাই, আমার আরেকটা প্রশ্ন হ্যাঁ, আছে, আরেকটা প্রশ্ন, একটু নিচে হ্যাঁ, যান। হ্যাঁ। আচ্ছা, এইখানে ফোরের পর কমা, আবার ফোরের পর কমা, আমি বলতে চাইতেছি 39 নাম্বার, 41 নাম্বার আর 43 নাম্বার লাইন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা যে মানে মিন করছে সেটা হচ্ছে 4 থেকে কমপক্ষে 4, এইটুকু মিন করছে। আচ্ছা, আমরা যদি কমা না দিই, শুধু 4 দিই? তারা বলতে মিন করে শুধু 4, ও আচ্ছা আচ্ছা। আর কমা দিলে কমপক্ষে 4, সর্বোচ্চটা তো জান নেই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট টপিকে আর যান। কমা দিয়ে যদি পরের সংখ্যা দেন, তার মানে সর্বোচ্চটাও আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এগুলা কমেন্ট গুলা তুলে ফেলে, তাই না?
ওকে, সুপার গ্লোবাল ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট টপিক। এই এই ভেরিয়েবল গুলো আমি তৈরি করি নাই, পিএইচপি তৈরি করে দিছে, আমরা জাস্ট ইউজ করবো। হ্যাঁ, আজকে দুইটা দেখি, গ্লোবাল সার্ভার দেখি। এই যে রিকোয়েস্ট, পোস্ট, গেট, ফাইল, ইএনবি, এগুলো হচ্ছে গিয়ে ফর্মের সাথে দেখলে ভালো হয়। আর কুকি সেশন আমি আলাদা করে আবার দেখাবো ফর্মের বাহিরে। হ্যাঁ, এই দুটা হচ্ছে গিয়ে আলাদা, ফর্মের বাহিরে গ্লোবাল। তো এটা আমি দেখাবো। আর কুকি সেশন হচ্ছে লগইন লগ আউট এগুলোর ক্ষেত্রে ইউজ হয় রিয়েল লাইফে। আচ্ছা, আসেন গ্লোবালস এর ব্যবহারটা দেখি। একটা নতুন ফাইল নেই, D11 lesson 3 গ্লোবালস ডট পিএইচপি। পিএইচপি ব্লক নেই, এখানে আমি হচ্ছে গিয়ে গ্লোবালস নামে ভেরিয়েবলটা নেবে। এটা কাজটা কি, আমরা আজকে ফাংশন শিখছি তাই না, ফাংশন শিখেছি। ফাংশনে কিন্তু একটা জগৎ থাকে, আলাদা জগৎ, যেটা বাহিরের থেকে আলাদা। যদি ফাংশনে দেখেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে ব্লক বলে। হ্যাঁ, এর ভেতরে একটা আলাদা জগৎ, এখানে চাইলে আপনি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন ভেতরে, সেটা কাজও করবে ভেতরে। বাহিরে ওই ভেরিয়েবল কল করতে গেলে ঝামেলা করবে। আবার এই যে বাহিরে যদি আপনি ভেরিয়েবল নেন, ওইটা যদি ফাংশনের ভেতরে কল করেন ঝামেলা করবে। তো এর জন্য হচ্ছে গ্লোবালস। আপনার গ্লোবালের মানে গ্লোবালস ওয়ার্ডটা ইউজ করলে কি হবে, আপনার ফাংশনের বাহিরের ভেরিয়েবল ফাংশনের ভেতরে ব্যবহার করতে পারবেন। যদিও আর্গুমেন্ট প্যারামিটার দিয়ে পাস করা যায় ভেরিয়েবল, তো ওইটাই বেশি ইউজ করি, গ্লোবালস ইউজ করি না। তারপরে একটু দেখেন, মনে করেন একটা ভেরিয়েবল এআই নিয়েছে, ভেরিয়েবলের মধ্যে রেখেছে কত, 5। আরেকটা ভেরিয়েবল নিচ্ছে না, দরকার নাই আমার আরেকটা ভেরিয়েবল। এইটা কাজ শেষ। দেখেন একটা ফাংশন নিছে, ফাংশনের ভিতরে বলছে ওয়াই সমান সমান 10, আমার কোনো দরকার নাই। এখানে করছে কি, ইকো করছে কি গ্লোবাল এক্স। ইকো বি এর দরকার নেই, ইকো ওয়াই ও দরকার নেই, যত ছোট করতে পারি। তা আমি আগে সরাসরি এক্স টাকে প্রিন্ট করে দেখাই আপনাকে। হ্যাঁ, ইকো করলাম এক্স, ওই যে বিএস করি আমাকে লাল বাতি দিচ্ছে। ফাংশনটা সরাসরি কল করলাম, দরকার হয় এখানে আমি রান করি। যে আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, লাইন নাম্বার 6, এই ভেরিয়েবল চিনে না, অথচ এই ভেরিয়েবলটা কিন্তু আমি উপরে ইউজ করছি। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভেরিয়েবলের মধ্যে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে যে এই ভেরিয়েবলটা আমি ইউজ করতে চাই। তাহলে দেখি এখন ইকো হয় কিনা। তাই না, যে পাস চলে আসছে। তাহলে এইভাবে গ্লোবাল মানে কি, ইন্টারন্যাশনাল, তাই না। মনে করেন বাংলাদেশের বাহিরে পেপাল ইউজ করা যায়, পেপাল তো গ্লোবাল মোটামুটি, কিন্তু বাংলাদেশের ভেতরে তো ইউজ করা যায় না। ঠিক তেমনি ফাংশনটাকে আপনার বাংলাদেশ মনে করেন, যে বাংলাদেশ এর মধ্যে বাহিরের যেগুলো আছে পেমেন্ট মেথড বা ভেরিয়েবল, সেগুলো আমি দিতে পারবো না। কিন্তু কিছু পেমেন্ট মেথড হয়তো বাহিরেও চলে, বাংলাদেশেও চলে, যেমন স্ক্রিন। তো ওইটা কি গ্লোবাল পেমেন্ট মেথড আমাদের জন্য। তো এইভাবে গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে আমি জিনিসটাকে বুঝাই দিলাম যে হ্যাঁ, এক্সট্রা তুমি খুঁজে পাচ্ছ না, সমস্যা নাই। তুমি যে ফাংশন, তোমার যে স্কোপটা আছে বা তোমার যে জায়গাটা আছে, সেই জায়গা থেকে বের হয়ে গ্লোবালি চলে আসে, সেখানে তুমি এক্স কে খুঁজে পাবা। এইভাবে হচ্ছে কি আমরা এই গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে পারি। হ্যাঁ, আবার আরেকটা দেখেন, অন্য একটা ইয়া আচ্ছা, এটার দেখেন। অ্যান্সার কি আসছে? এটার অ্যান্সার 5 আসবে, যে 5 5 আসছে, আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা আসবে আর কি। আবার এরকম করা যেতে পারে, জি এন ও
গ্লোবাল এভাবে উল্লেখ করা যেতে পারে এক্স। তাহলে তখন আমাকে এখানে এইভাবে গ্লোবাল এক্স ইউজ করা লাগবে না। মনে করেন আমি এখানে আরেকটা ইয়ে নিলাম ওয়াই, ভেরিয়েবল নিলাম ওয়াই সমান সমান 10, গ্লোবাল এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিলাম। তাহলে এইখানে আবার কি বললাম, এক্স প্লাস ওয়াই। তাহলে এইভাবে আমি ফাংশনের বাহিরের ভেরিয়েবলটাকে ফাংশনের ভেতরে ইউজ করতে পারি। ছোট হাতের গ্লোবাল, এটা বড় হাতের, এটা ওয়াই লিখে দিলাম, তার মানে ওয়াইটা এখান থেকে নিয়ে আসছে এখানে ব্যবহার হলো, আর এখানে সরাসরি কল করে দিলাম। তাহলে এখন যদি আসি, 15 আসছে, ওয়াই এর মান 10, এক্স এর মান 5, দুইটা মিলে 15 চলে আসছে। এইভাবে গ্লোবালের কাজ করা যেতে পারে। আচ্ছা, এই ভেরিয়েবলটা দেখি, এই ফাইলের মধ্যেই দেখি, সমস্যা নেই। $_সার্ভার, এটা আবার অনেক বড়, হ্যাঁ। এদের ভিতরে অনেক কাজ আছে, যে এআই অলরেডি প্রি ট্যাগ দেওয়া শুরু করছে। প্রিন্ট আর দিয়ে দিছে, $_সার্ভার প্রি ট্যাগ দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমার তার মানে এখানে সুন্দর মতো অনেক কিছু আসবে, দেখি কি কি আসে। এই জিনিসগুলা আমি ইউজ করতে পারি। মাই এসকিউএল হোম বা ওপেন এসএসএল কনফিগ, সবকিছু চলে আসতেছে, দেখছেন। এইচটিটিপি কানেকশন, তো এইখানে কোনগুলা বেশি লাগে? PHP_self নামে একটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার ফাইলটার পাথটা দিয়ে দেয়, হ্যাঁ। এই যে PHP_self পাইছি, এটা হচ্ছে কোথায় আছে সেটার ঠিকানাটা আমাকে দিয়ে দেয়। রিকোয়েস্ট মেথড একটা আছে, এই যে রিকোয়েস্ট দেখছেন। তো এই দুইটা খুব ইউজ হয়, একটা হচ্ছে PHP_self, আর একটা হচ্ছে রিকোয়েস্ট_মেথড। এই যে সার্ভার নেম আমাকে বলে দিচ্ছে, দেখুন সার্ভার নেম, আমার এক্সাম্পল সার্ভার নেম কি, লোকাল হোস্ট। সার্ভারে কি সফটওয়্যার রান হচ্ছে, অ্যাপাচিটা রান হচ্ছে, তাই না। ওর পিএইচপি ভার্সনও দিয়ে দিয়েছে, 8.1 চলতেছে এখানে, তাই না। ভার্সনটা আপ করতে হবে, 8.4 চলে আসছে, 1 দিয়ে কি করি। এই হচ্ছে $_সার্ভার, মানে একটার মধ্যে অনেকগুলা কাজ আছে। মনে রেখেন, কিন্তু গ্লোবালসটা মনে না রাখলেও চলবে, কিন্তু $_সার্ভার মনে রেখেন, বিশেষ করে যে দুটা বললাম। PHP_self, এটা আমি কাজে লাগাবো প্রচুর। রিকোয়েস্ট মেথড, এটা আমি প্রচুর কাজে লাগাবো। কোন মেথডে রিকোয়েস্ট আসছে? আচ্ছা, এরপর যে এই যে $রিকোয়েস্ট পোস্ট গেট, এগুলো আমার ফর্মের সাথে জড়িত, যেটা বেশ বড় টপিক, এমনকি একদিনেও শেষ হয় না এই টপিক, এরকম দেখা গেছে, হ্যাঁ? তো এটা নেক্সট দিন করব। আপাতত যতখানি করেছি একটু আবার বলি কি কি করেছি। আজকে ফাংশন দেখেছি একটা, নিজের তৈরি করা ফাংশন কিভাবে ব্যবহার করা এই যায়। ফাংশনটা তারপরে একটু ক্লিয়ার করে দিন, বাকি দুইটা ফাংশন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ফাংশনে আমি যেটা করেছিলাম, ফাংশনের নাম দিয়েছি। ফাংশন লেখার নিয়মটা কি, প্রথমে ফাংশন কিওয়ার্ড লিখতে হবে, তারপর হচ্ছে গিয়ে ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম দিয়ে দেন হচ্ছে গিয়ে প্যারেন্থেসিস এর মধ্যে প্যারামিটার এখানে দুইটা পাস করেছে, একটা নাম হচ্ছে MSG, আর একটা নাম হচ্ছে নেম। এবং সেটার ভিতরে ডিফল্ট ভ্যালু দিয়ে দিছে, যে কেউ কোনো প্যারামিটার, যেমন এখানে 10 নম্বর লাইনে দেখান, সরাসরি মাই ফাংশনকে কল করে দিছে, কিন্তু উপরের গুলার মতো ভেতরে কিচ্ছু দেয় নেই। তখন এই যে মেসেজ নেম তো খালি থাকবে, যাতে খালি না দেখে, বাই ডিফল্ট এই মেসেজ গুলা বা এই তথ্যগুলা এই প্যারামিটারের ভিতর থাকবে। তো ফাংশন তৈরি করার সময় বা ডিফাইন করার সময় এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই চিহ্নটাকে বলে প্যারেনথিসিস।
তো ফাংশন তৈরি করার সময় প্যারেন্থেসিস এর মধ্যে যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করেছি এগুলোকে বলছি হচ্ছে প্যারামিটার, যেগুলো ফাংশনের যে কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফাংশনের স্কোপের ভিতরে এই প্যারামিটার গুলা ইউজ হয়। আর হচ্ছে গিয়ে যখন আমি ফাংশন কল করেছি তখন যে আমি যে ডাটাগুলা পাস করেছি প্যারামিটারের ভিতরে এই ডাটাগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট গুলা এই প্যারামিটারের মধ্যে গিয়ে বসে। হ্যাঁ, তো এই যে এই হাই গিয়ে এটার ভিতরে বসবে, পিএইচপি গিয়ে এটার ভিতরে বসবে, এইভাবে হচ্ছে গিয়ে আবার কি করা লাগে, এখানে ভাইয়া কাজগুলো করা রিটার্নটা, লাগে। এখানে হ্যাঁ বলেন। 3 নম্বর লাইনে রিটার্নটা ইউজ করা হয়েছে শুধুমাত্র মাঝখানে স্পেসের জন্য। রিটার্ন ইউজ করা হয়েছে কারণ ইকো করতে চায়নি। ইকো করলে কি হয়, সে প্রিন্ট করে ফেলে। রিটার্ন করলে কি হয়, সে জাস্ট মানটা দেয়, প্রিন্ট করে না। এর জন্য আমার ফাংশনটা যখন 6 নম্বর লাইনে কল করেছি তখন আমাকে ইকো করা লাগছে। রিটার্নের কাজ খুবই ইম্পর্টেন্ট ফাংশনের। রিটার্ন করলে আপনার রিয়েল লাইফে এরকম প্রায় প্রয়োজন হবে যাতে ফাংশন কি হয়, ফাংশন কোনো কিছু প্রিন্ট না করে ভেতরে ভেতরে জাস্ট ডাটাটা দিয়ে দিবে, পরে আপনি ওই ডাটা নিয়ে আরো হয়তো অন্য কাজে লাগায় প্রিন্ট করবেন, তখন আপনি রিটার্নটা ইউজ করবেন। প্রিন্ট করা এক কাজ, রিটার্ন করা আরেক কাজ। রিটার্ন করলে মানে আপনাকে দিল, ফাংশনটা আপনাকে দিয়েছে, দেওয়ার পরে আপনি সেটা প্রিন্ট করবেন না অন্য কাজে লাগাবেন সেটা আপনার ইচ্ছা। তো এই যে আমি রিটার্ন করছি মানে এই ফাংশনটা আমাকে কি দিবে, এরকম কিছু একটা দিবে। দেওয়ার পর আমি কি করছি, এটা এখানে কি করছি, এই কি কি লিখেছি এখানে, ইকো, ইকো লিখে দিয়েছি। আর আপনি যদি ভেতরে ইকো লিখতেন তাহলে বাহিরে ইকো লেখার দরকার ছিল না। কিন্তু আমি আবারও বলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে তুমি সরাসরি কল করলে হতো, কারণ এখানে তো ইকো করে দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি হয়, রিটার্নটা ইউজ হয়। রিটার্নের আরেকটা পাওয়ার হচ্ছে গিয়ে এই ফাংশন এট এ টাইম একটা ডাটা রিটার্ন করতে পারে। ফাংশন যদি রিটার্ন করে দেয় একটা ডাটা, দেন ওই ফাংশনের 1000 লাইন কোড থাকলে ওইটা আর কখনো রান হবে না। হ্যাঁ, রিটার্নের কাজ আছে, রিটার্নের কাজ না বুঝলে কিন্তু বিপদ। রিটার্নের কাজটা সোজা, প্রেশার নিয়ে না। রিটার্নের কাজ এটাই যে ফাংশনে ইকোর জায়গায় রিটার্ন লিখলে কি হবে, ওই ফাংশন এটা ডাটাটা ওয়েবসাইটে দেখাবে না। আর যদি রিটার্ন ইকো লিখেন তাহলে ফাংশন ডাটাটা ওয়েবসাইটে দেখাই দিবে। ইকো লিখার পরে আপনি ওই ফাংশনে আরো 10 লাইন কোড লিখতে পারবেন, সমস্যা নেই। রিটার্ন লিখার পরে ওই ফাংশনের কাজ ওখানে শেষ, ওর পরে 10-20 লাইন কোড লিখা যাবে না। ঠিক আছে? কিন্তু ভাই এখানে আরো এক্সট্রা দুইটা যে আপনি এই যে ভেরিয়েবল নিচ্ছিলেন, নাম্বার 6, কলাম নাম্বার 6, কলাম নাম্বার 8। হ্যাঁ, এখন এটা এখানে হচ্ছে বলেন। এই হ্যালোটা মেসেজের মধ্যে যাবে, এই জনটা নেমের মধ্যে যাবে। বুঝতে পারতেছি। মানে যে শুধু যেখানে আপনি লিখছেন মাই ফাংস, FUNC যেখানে লিখছেন, শুধু এই হুম। ক্লাসটা সেম রেখে আমাকে, আমার হয়তো মাল্টিপল ভ্যালু থাকতে হবে, যে আপনার আমার এই ভ্যালু থাকলে আমি অ্যাড করতে পারবো, সমস্যা নেই, কিন্তু যে ক্লাসটা সেম রাখতে হবে, এই তো। এটা হচ্ছে ফাংশনের নামটা সেম রাখতে হবে। বুঝতে পারছি। রাখার পরে এই যে আমি দুইটা ভ্যালু দিচ্ছি যে কমা দিয়ে, তাই না? তাহলে হুম হুম এখানে প্যারামিটার কত, দুইটা। তো এই যে ভ্যালু পাস করতেছে এটাকে বলে আর্গুমেন্ট। এই হ্যালো গিয়ে বসবে হুম হুম। এই মেসেজের মধ্যে, জন গিয়ে বসবে এই নেমের মধ্যে, দেন এই ওই যে দুইটা শুধু এখানে। শুধু মাই ফাংস এটা লিখে আবার আমার যতগুলো ভ্যালু ভ্যালু দরকার আমি অতগুলো লিখতে পারবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে। আপনি এখানে আরো কমা দিয়ে আরো যতগুলা প্যারামিটার আগে ডিক্লেয়ার করে নেবেন প্যারামিটার গুলা, দেন আপনি জি। এখানে এটা পাস করতে পারবেন। এই তো, আর রেগুলার এক্সপ্রেশন শিখেছি, আর হচ্ছে গিয়ে গ্লোবাল স্ট্যাটা মাত্র দেখলাম। মাল্টিপল ইয়ার সময় ছিল। মাল্টিপল ইউজ করার জন্য শুধু কমা কমা হ্যাঁ, দিয়ে দিবে, হ্যাঁ, শুধু মাঝখানে কমা কমা ফাংশনের দিয়ে মাঝখানে। দিবেন। জি, আরেকটা ভ্যালু দিলে কমা দিয়ে আরেকটা আপনি প্যারামিটার অ্যাড করতে পারেন। বুঝতে পারছি। এখানে কি যে ভাই ইন্টিজার কাজ করবে নাকি আপনি কোটেশনের মধ্যে রাখতে হবে? না, ইন্টিজার কাজ করবে। এখানে একটা ইন্টিজার ভাই দিলে কেমন হয়, যেমন 2025 লিখে দেন, কি কি করে? মনে করেন এখানে এইচ দিয়ে দিলেন, এইচ দিলেন 25, সমস্যা নেই। ও ভেরিয়েবল সাইনের জায়গায় ভুল সাইন দিছে, ঠিক আছে, এটা কি কিন্তু গ্রে ফাংশনের কালার ক্ষেত্রে হয়ে আছে কেন? এটা ডাইরেক্টলি প্রবলেম করে না, এই তো? হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে
এই যে আপনি যেখানে ইন্টিজার ইউজ করছেন, এটা তো শুধু ফাংশনের ক্ষেত্রে সমস্যা করে না নাকি? না না, সমস্যা নেই, এটা ভেরিয়েবলের মতো, এই যে প্যারামিটার যেটা, এটা আচ্ছা ভেরিয়েবলের আচ্ছা মতো। এখন ভেরিয়েবলের মধ্যে আপনি প্লট রাখেন, ট্রু ফলস রাখেন, স্ট্রিং রাখেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আচ্ছা। ইয়ার সময় ছিলেন না ক্লাসের শুরুতে নাকি? ছিলেন ভাইয়া যে- actually। পরে জয়েন করছেন, আচ্ছা। ঠিক আছে, তাহলে ভিডিও দেখে নিন। জি জি, আমার অবশ্যই। আজকে শরীরটা ক্লিয়ার একটু ক্লিয়ার, খারাপ। সমস্যা নেই। না না, ঠিক আছে। বুঝতে পারছেন, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, মানে নাক দিয়ে সমানে পানি পড়তেছে, এর মধ্যে ক্লাস নিচ্ছে আর কি। টোফেন খায়া ফেলেন, ওই যে ঠান্ডার ওষুধ। কিছু খাইতে হবে, উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, টোফেনটা খুব ভালো, আমি মাঝে মধ্যে খাই। ওই যে টোফেন। হৃদয় ভাই, হৃদয় ভাই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন না কি একটা ওভেন ছাড়া কি খাওয়া যায়। না, এটা 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 ঠান্ডার, মানে ট্যাবলেটের নাম টোফেন, এটা খুব ভালো। ট্যাবলেটের নাম টোফেন? ও, টোফেন তো সিরাপও আছে। সিরাপ বাচ্চাদের জন্য আর কি, এখন তো আমরা তো বাচ্চা। এটা বাচ্চা বললাম আপনি, টোফেন একটা মনে হয় 3 টাকা নয় 2 টাকা, ওই তো এক পাতা 20 টাকা নিয়ে নিব এরকম। স্ট্রাসিন সবচেয়ে ভালো, ওটা আমি নিজে খাই। হিস্টাসিন? সবচেয়ে ভালো একদম, মানে এটা ডাক্তার রিকমেন্ডেড করা। এক পাতা মাত্র 5 টাকা, কিন্তু অনেক উপকারী এটা। এটা আমার সবসময় আমি আমার বাসা নিজে রাখি। নোজাল প্রবলেম সলভ করে ভালোই। হ্যাঁ, এটা এটা আপনি একটা খেলে, আপনি এখানে একটা খান, হ্যাঁ, দেখবেন সকালের মধ্যে আপনি রিকভার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে নিয়ে আসি। স্টাসিন 5 টাকা নিবে, দেখবেন ইয়েলো কালার ট্যাবলেট হ্যাঁ, এখন। পপুলার ওষুধ, অনেক পুরাতন ওষুধ, দেখি। আমার কাছে তো আছে এখন, খাইনি আর ভাবে। আমি চাচ্ছি যে 5 টাকা করে দিয়ে দিতে এখন। সেই সুযোগটা তো নাই যে মুহূর্তে পেয়ে যাবেন। না, তবে পাঠিয়ে দিতে। উম, ঠিক আছে, আজকে ইয়া করি, বিদায় নিই তাহলে। নেক্সট আচ্ছা ক্লাসে ভাই, দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।